আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাধারণ জ্ঞান অংশ বি ইউনিটের সাধারণ জ্ঞান অংশে আলোচনার যে বিষয় এবং কোথায় কোথায় থেকে প্রশ্ন আসবে, কোন কোন টপিক এই অল্প সময়ের মধ্যে তোমার খুব ভালোভাবে পড়তে হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটে ভালো করতে গেলে। তো দেখো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে 100 মার্কের প্রশ্ন আসবে হচ্ছে 100 মার্কের। 100 মার্ক হচ্ছে তোমার মোট, ঠিক আছে? মোট মার্ক কত? 100। আচ্ছা, এর মধ্যে বাংলাতেই হচ্ছে 25, ইংরেজিতে ইংরেজিতে হচ্ছে 25, আর একাই সাধারণ জ্ঞানে 50। ঠিক আছে? সো এটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। সো তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, আশা করব যে এই মানবন্টনের উপরে খেয়াল রেখেই তোমরা পড়াশোনা করবে। তো আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছিলাম। তো তোমাদের প্রথম ক্লাসগুলোতে বিভিন্ন বিষয়ের তোমাদের প্রশ্ন সলভ করে আমরা কোন কোন টপিক থেকে, কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন এসেছে এবং কোন টপিকগুলো আমাকে খুব ভালোভাবে পড়তে হবে, সেইগুলো তোমাদের সামনে আলোচনা করব। তো আজকে সাধারণ জ্ঞান অংশের 2024-25 সেশনে আসা প্রশ্ন, অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ব্যাচের শিক্ষার্থী যারা 2024-25-এর শিক্ষার্থী, তাদের কিন্তু আসা প্রশ্ন বি ইউনিটে আসা প্রশ্নে আমি অ্যানালাইসিস করছি। ঠিক আছে? এবং এখান থেকে আমি সাইডে লিখে দিব যে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে, তোমরা একটু সেইগুলো বই থেকে বের করে ভালোভাবে পড়ে নেবে। ঠিক আছে? আচ্ছা, এমসিকিউ আমাদের 50টার মতো রয়েছে। আমাদের ক্লাসটা প্রত্যেকটা এমসিকিউ এর জন্য আমি গড়ে যদি 1 মিনিট করে সময় নেই, তাহলে তোমাদের 50টা মিনিট এখানে সময় দিতে হবে। সো আমাদের ক্লাসগুলো বরাবরই একটু লং টাইম থেকে নেই, এবং কেননা আমি একেবারে খুব ভালোভাবে খুঁটিনাটি তোমাদের বুঝাই, যাতে পরবর্তীতে আর তোমাদের বুঝতে কোথাও সমস্যা না হয়। ঠিক আছে? সো নোটবুক সাথে রেখে আমাদের ক্লাসে জয়েন করো। চলো আমরা শুরু করি। 51 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে কোন পদ্ধতিতে আঙ্গুলের ছাপ ব্যবহার করে অপরাধী নির্ণয় করা হয়। অপরাধী নির্ণয় করার জন্য আঙ্গুলের ছাপ ব্যবহার করা হয়। আচ্ছা, এই আঙ্গুলের ছাপ ব্যবহার করা হয় বায়োমেট্রিক্সে। দেখো, তোমাদের হাতে যে ফোন রয়েছে সেই ফোনে কিন্তু এখন ফিঙ্গারপ্রিন্ট আছে। তারপরে হচ্ছে তোমাদের ল্যাপটপে যদি ফিঙ্গারপ্রিন্ট সেটিংটা থাকে, সেটা তুমি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতেছো। তারপর হচ্ছে সিম কেনার সময়, তোমার বাবা মার সিম অথবা তোমার সিম কেনার সময় তুমি আঙ্গুলের ছাপ দিয়ে কিন্তু সবকিছু করতেছো। এটাকে বলা হচ্ছে বায়োমেট্রিক্সের মধ্যে অনেক কিছুই আছে। তোমার ফেস দ্বারা ভেরিফিকেশন করা হয়, তারপর হচ্ছে চোখের আইরিস দ্বারা ভেরিফিকেশন করা হয়। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে বায়োমেট্রিক্সের অংশ। তার মধ্যে এই যে হাতের ছাপ, আঙ্গুলের ছাপ, সেটা হচ্ছে বায়োমেট্রিক্স। এটা এসেছে হচ্ছে আইসিটি থেকে। আইসিটি সাবজেক্টটা তোমরা একটু পড়বা। ঠিক আছে? আইসিটি থেকে এটা এখানে এসেছে। তো এই অপরাধী নির্ণয় করার ক্ষেত্রে যখন তুমি মনে করো সাপোজ যে একটা অপরাধ তোমার দ্বারা হইল, মনে করো তুমি একটা বাঁশ দিয়ে কারো গায়ে আঘাত করলে, আল্লাহ তা না করুক। তো সেইটা তোমার তোমাকে পুলিশ ভেরিফিকেশন করবে কিভাবে? ওই যে বাঁশের সাথে তোমার যে আঙ্গুলের ছাপটা রয়েছে, সেই আঙ্গুলের ছাপ এবং তোমার আঙ্গুলের ছাপ মেলানোর মাধ্যমে তোমার এই অপরাধী সংখ্যা নির্ণয় করতে হয়। ঠিক আছে? এবং এটা হচ্ছে বায়োমেট্রিক সেটিংস এর মাধ্যমে। এরপরে এখানে আসছে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অনেক বায়োমেট্রিক্স ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর মধ্যে, কিন্তু এর মধ্যে আরো অনেকগুলো শাখা রয়েছে। আইসিটি বইটা খুললেই তোমরা দেখতে পারবে। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই কি জিনিস সেটা তো তোমরা সকলেই জানো, যে স্বতঃস্ফূর্তভাবে একটা সেটিংস রোবোটিক্স এর মাধ্যমে সেট করে দেওয়া হয়, এবং যেই কমান্ড দেওয়া হয় সেই কমান্ড অনুযায়ী যদি তুমি কমান্ড দাও, তাহলে ওই সেম উত্তরগুলো সে দিতে থাকবে বা সেম পদ্ধতিতে কাজগুলো করতে থাকবে। ন্যানো টেকনোলজি কি জিনিস? যে ক্ষুদ্র, একেবারে নিখুঁত ভাবে তোমার যে টেকনোলজিটা সম্পন্ন করা হয়, এবং ওর মাধ্যমে, ন্যানো টেকনোলজির মাধ্যমে কিন্তু তোমার এই যে শরীরের কোষ থেকে ক্যান্সার মুক্ত করা হয়। ক্যান্সার যুক্ত যে কোষগুলো থাকে সেগুলো শরীর থেকে আলাদা করা হয়। সো ন্যানো টেকনোলজি এই কারণে ব্যয় করা হয়ে থাকে। ঠিক আছে? ব্যবহার করা হয়ে থাকে।
আচ্ছা, এটা আইসিটি থেকে তো আসলো। এরপর হচ্ছে নিঝুম দ্বীপ কোন জেলায় অবস্থিত? আচ্ছা, বাংলাদেশের দ্বীপ সমূহ, এটা হচ্ছে বাংলাদেশের দ্বীপ সমূহ। দ্বীপ, দ্বীপ কোথায় রয়েছে? এটা হচ্ছে তোমার ভূগোল অংশ থেকে এসেছে। হ্যাঁ, ভূগোল, ভূগোল থেকে এসেছে, তোমরা এগুলো পড়ে নেবে। আবু সাইদ দিবস, তাহলে আমাদের কি আসলো? দিবস প্লাস এখানে হচ্ছে জুলাই। কি কি পড়তে হবে? তোমরা এত প্রশ্ন করো, এই যে দেখো কত কত বিষয় আসছে। জুলাই, তারপর হচ্ছে তোমার দিবস, এই যে আবু সাইদ হচ্ছে 16ই জুলাই, ঠিক আছে। আর নিঝুম দ্বীপ হচ্ছে নোয়াখালীতে। ওকে, সারায়েভো কোন দেশের রাজধানী? এই যে বসনিয়া হার্জেগোভিনা, এই বসনিয়া শহর, বসনিয়া হার্জেগোভিনা, এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সাথে যুক্ত একটা এলাকা, ঠিক আছে, এগুলো মনে রাখবা। তাহলে আমার কি করতে হবে? রাজধানী পড়তে হবে, সরি রাজধানী হয়ে গেল, রাজধানী পড়তে হবে, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে পৃথিবী, মঙ্গল, বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন। আচ্ছা, বুধ শুক্র পৃথিবী মঙ্গল। আচ্ছা, মঙ্গল দূরে নাকি শুক্র দূরে? অবশ্যই শুক্র দূরে, ঠিক আছে। এটা আমাদের ভূগোলের অংশ, বা হ্যাঁ ভূগোলেরই অংশ। সো এটাও এটাও তোমরা পড়বা, বা বিজ্ঞান, সাধারণ সাধারণ বিজ্ঞানের অংশ। এটা এটা তোমরা পড়ে নিবা, সাধারণ বিজ্ঞান, বা এটা হচ্ছে ভূগোল, ভূগোলও বলতে পারো। এই অংশটা সাধারণ বিজ্ঞানের জন্য তোমরা কোথায় পড়বা? তোমাদের নবম দশম শ্রেণীর বই রয়েছে, এইচএসসির পৌরনীতি ভূগোল বই রয়েছে, সেখান থেকে পড়লেই হবে। আচ্ছা, গিনেস বুক অফ ওয়ার্ল্ডে, সরি রেকর্ডে, ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে কোন বাংলাদেশি খেলোয়াড়ের? আচ্ছা, অনেকেরই তো নাম উঠেছে। আচ্ছা, এটা মনে হয় সর্বশেষ নাম উঠেছে। সো গিনেস বুকে, গিনেস বুকে, বুকে নাম উঠেছে এমন, গিনেস বুকে নাম উঠেছে এরকম, মানে পুরস্কার জাতীয় কিছু, ঠিক আছে, বা সাফল্য। তো এই যে জোবাইরা লিনু, এটা এটা হচ্ছে সেই সময়ের, গত বছরের। সো এই বছরের যদি ইয়ে করতে হয়, তাহলে এই বছরে তোমাকে অবশ্যই একটু খোঁজ খবর নিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে সাম্প্রতিকও বলতে পারো, এটা সাম্প্রতিকও বলতে পারো। গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠেছে বাংলাদেশের কোন খেলোয়াড়ের? এটা হচ্ছে তুমি গত বছর 2022 সালে আমার বন্ধু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ডিপার্টমেন্টের আমার বন্ধু ছিল, সে হচ্ছে তোমার রাবারের মাধ্যমে একটা খেলা আছে, খেলাটার নাম আমার খেয়াল নাই, সেটা কয়েক সেকেন্ডের মাধ্যমে সেটা করে গিনেস বুক অফ ওয়ার্ল্ডসে নাম লিখিয়েছে, ঠিক আছে। সো এটা প্রতি বছরই হয়, বাংলাদেশ থেকে অনেকেই এখানে ইয়ে করে। সো যাই হোক, তো এগুলো তোমরা সাম্প্রতিক অংশ থেকে পড়বা। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? এটা হচ্ছে এ ভিটামিন। এটাও কি সাধারণ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান। আচ্ছা, কম্পিউটার হ্যাকিং প্রতিরোধ, এটা হচ্ছে আইসিটি, আইসিটি থেকে প্রশ্ন এসেছে। কম্পিউটার হ্যাকিং প্রতিরোধ করে কোনটি? কি প্রতিরোধ করে? ফেয়ারওয়াল, ঠিক, ফায়ারওয়াল। ওকে, ফায়ারওয়াল, আইসিটি থেকে এগুলো পড়ে নিবা। এরপর হচ্ছে জ্যাক মাউন্ট কে? একজন উদ্যোক্তা, তিনি একজন চীনের উদ্যোক্তা, যিনি যিনি তিনি তিনি আচ্ছা ওইটা আমার খেয়াল নাই নামটা। অ্যামাজনের প্রতিষ্ঠাতা, আমি যতটুকু জানি আর কি, ভুল না করি। চিকেন নেক কি? শিলিগুড়ি করিডোর, এই যে চিকেন নেক, তোমার মুরগির মতো দেখা যায় আর কি, মানচিত্রের মধ্যে যদি তুমি লক্ষ্য করো তাহলে মুরগির মতো দেখা যায়, মুরগির গলার মতো। সো এই অংশটা হচ্ছে চিকেন নেক, ঠিক আছে, তোমার মানচিত্রের মধ্যে তুমি দেখতে পারো। এটা হচ্ছে তোমার আমাদের ঠাকুরগাঁও পঞ্চগড় ওই অংশটা, এবং নেপাল থেকে যে অংশটা রয়েছে অল্প একটু জায়গা, সেভেন সিস্টার্সের কিছু অংশ সেখানে আছে আর কি। সেভেন সিস্টার্স যে অংশটায় আছে সেটার সাথে ভারতের সম্পূর্ণ মেইন ভূখণ্ডের সাথে যুক্ত হওয়ার জন্য অল্প একটা করিডোর আছে, সেটা হচ্ছে শিলিগুড়ি করিডোর বলা হয়, ঠিক আছে। বাংলাদেশের প্রথম ইপিজেড, ইপিজেড হয়ে গেছে এখানে, ইপিজেড কোথায়? প্রথম ইপিজেড চট্টগ্রামে, ঠিক আছে। ও, বাংলাদেশের অর্থনীতি। আচ্ছা, এটা কোথায় থেকে প্রশ্ন আসলো? এটা হচ্ছে তোমার ব্যক্তি, মানে বিশেষ ব্যক্তিত্ব, বিশেষ ব্যক্তিত্ব, এইগুলো তোমরা যে কোনো জিকের বইয়ের মধ্যে দেখলেই পাবে, ঠিক আছে। এটা হচ্ছে ভূগোল, এটা হচ্ছে করিডোর,
করিডোর, ট্রান্সশিপমেন্ট এবং তোমার ইয়ে পড়বে, ঠিক আছে, এই করিডোর এগুলো পড়ে নেবে। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আচ্ছা দেখো, ইপিজেড এটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি, ঠিক আছে, বাংলাদেশের অর্থনীতি। আর তোমার ক্লাস শেষে আমি কি সাম্প্রতিকের জন্য কি কি পড়বা সেগুলোও বলে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, বাংলাদেশের অর্থনীতি তোমরা এটা পড়বা আর কি, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসছে। বাংলা নববর্ষের সূচনা করেন কোন মুঘল সম্রাট? এটা হচ্ছে ইতিহাসের অংশ থেকে মুঘল আমলের যেই ইতিহাস রয়েছে সেগুলো তোমরা পড়বা। সম্রাট আকবরের সময় তিনি একটা নতুন ধর্ম তৈরি করেছিলেন, দ্বীন ইলাহি। তো সেই ধর্ম দ্বীন ইলাহি এর মাধ্যমে এবং সেই সময় থেকে আকবর নতুন একটা তোমার সাল গণনা করার শুরু করে, সেটা হচ্ছে যে আমাদের এই বাংলা নববর্ষ, ঠিক আছে। এখানে ট্রানজিট যুক্ত করবা, ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট। ওকে, মিশর ও সৌদি আরবকে বিভাজন করে সাগর হচ্ছে লোহিত সাগর, ঠিক আছে। এই যে সাগর, উপসাগর, এগুলো থেকে প্রশ্ন আসেই, সাগর, উপসাগর। আচ্ছা, এরপর হচ্ছে পাগলা মসজিদ কোথায়? ওই যে কিশোরগঞ্জে পাগলা মসজিদ, যেখানে সব থেকে বেশি দান বাক্স খুললে যেখান থেকে সব থেকে বেশি আয় হয় আর কি মসজিদ কমিটির। সো পাগলা মসজিদ। আচ্ছা, ঐতিহাসিক স্থাপনা, এটা কোথায় পাবা? ঐতিহাসিক স্থাপনা সমূহ, যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন, সো ঢাকার মধ্যে, পুরান ঢাকার মধ্যে যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো একটু বেশি বেশি পড়বা। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কোন যন্ত্রের বুদ্ধি ব্যবহার করে প্রোগ্রামিং করা। প্রোগ্রামিং এর মাধ্যমে তোমার প্রোগ্রামিং এর মধ্যে যেই কৃত্রিম একটা প্রযুক্তি ব্যবহার করা হয়, যেমন তুমি রোবোটিক্স ধরতে পারো, সেটা হচ্ছে ব্যবহার করে একটা প্রোগ্রামিং করাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠিক আছে। আচ্ছা, নিজের বুদ্ধির যন্ত্র অন্যের মাধ্যমে অন্তর্ভুক্ত করা একটা যন্ত্র, এগুলো হবে না, এটা হবে। তো এটা কোথায় থেকে আসছে? এটাও আইসিটি থেকে এসেছে, অথবা সাধারণ বিজ্ঞান থেকে। আচ্ছা, ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ পানি? 70 ভাগ। আচ্ছা, এখানে দেখো যে গুগল করলে তোমরা অনেক পরিবর্তিত অ্যান্সার পাবে, কিন্তু যেটা হচ্ছে কাছাকাছি, এখানে যেটা কাছাকাছি সেটাই তুমি অ্যান্সার করার চেষ্টা করবে। আচ্ছা, এখানে দেখো পৃথিবীর প্রায় 71 ভাগ পানি, কিন্তু এখানে আছে 70। সো যেটা কাছাকাছি যাবে, যে অ্যান্সারটা কাছাকাছি, সেটাই তুমি নিবা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার ভূগোল অংশ থেকে, ভূগোল অংশ থেকে। ইউরোপের সবচেয়ে বড় দীর্ঘতম নদী কোনটা? ভলগা নদী। এই যে নদ নদী, আন্তর্জাতিক, বাংলাদেশ, দুইটাই নদ নদীগুলো তোমরা পড়ে নেবা, নদ নদী পড়ে নিবা। আচ্ছা, নোয়াখালীর পূর্ব নাম কি? নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে সুধারাম। আচ্ছা, বিভিন্ন জেলার বিভিন্ন স্থানের বর্তমান ও পূর্ব নাম, স্থানের বর্তমান পূর্ব নাম, বর্তমান ও পূর্ব নাম, ঠিক আছে, বর্তমান ও পূর্ব নাম। আচ্ছা, এরপরে হচ্ছে নিচের কোনটি উপজাতি? এই যে উপজাতি অংশ থেকে এসছে, জাতি, উপজাতি, ঠিক আছে, উপজাতি। বাংলাদেশের উপজাতি বা আদিবাসী যারা রয়েছে তাদের আলোচনাগুলো তোমরা একটু বেশি বেশি পড়বা। নিচের কোন উপজাতি জনগোষ্ঠী বাংলাদেশে বসবাস করে না? ঠিক আছে, এই যে সাঁওতাল তো আমরা দেখি বিভিন্ন জায়গায়, গারোদের, চাকমাদের দেখা যায় যে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, কিন্তু পিগমি দেখা যায় না। সো এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা, পৃথিবীতে কার্বন প্রভাব মুক্ত প্রথম দেশ হচ্ছে ভুটান, কার্বন প্রভাব মুক্ত, এবং আমরা হচ্ছে ধূমপান মুক্ত দেশ হিসেবেও চিনি ভুটানকে, ঠিক আছে, ধূমপান মুক্ত দেশ। সো দেশ পড়বা, ঠিক আছে। দেশ, কোন দেশের কি রয়েছে, মুদ্রা, রাজধানী, তারপর হচ্ছে তোমার শাসক, এইগুলো পড়ে নেবা। এরপর হচ্ছে বিখ্যাত ফুটবলার পেলে কোন দেশের অধিবাসী? ব্রাজিল, এটা তো সকলেই জানো, ঠিক আছে। এটা হচ্ছে খেলা বা খেলোয়াড়,
খেলা বা খেলোয়াড়। আচ্ছা, এরপর হচ্ছে নিচের কোন শহরকে সাংস্কৃতিক, এটা হচ্ছে প্যারিস, প্যারিস শহর, এটা হচ্ছে ফ্রান্সের প্যারিস রাজধানী। তো নিচের কোন শহরকে সাংস্কৃতিক শহর বলা হয়? সো প্যারিস। এই যে গ্রিসের অ্যাথেন্স, তারপর হচ্ছে নেদারল্যান্ডের আচ্ছা নেদারল্যান্ডের না, এটা কোন দেশের? আমস্টারডাম কোন দেশের রাজধানী জানো? ভুলে গেলাম। আচ্ছা, রোম হচ্ছে তোমার ইতালির, আমস্টারডাম, আমস্টারডাম এটা হচ্ছে তোমার, হ্যাঁ, নেদারল্যান্ডের আমস্টারডাম, এটা হচ্ছে তোমার রাজধানী। আমি তো ভুলে গেছিলাম। ওকে, যাক, তোমাদের সুবাদে আবার মনে পড়লো, এটা হচ্ছে নেদারল্যান্ডের। প্যারিস হচ্ছে ফ্রান্সের। এই যে বিভিন্ন শহর, সেই শহরগুলো তোমরা জানবা, এটা হচ্ছে দেশেরই অংশ। বিভিন্ন দেশ সম্পর্কে জানবা, রাজধানী জানবা, শহর জানবা, এইগুলো। আচ্ছা, নিশীথ সূর্যের দেশ নরওয়ে, এটা তো বলাই বাহুল্য, কেননা নরওয়েতে তোমার দেখবা যে মানচিত্রের উপরের দিকে, যদি তোমার মানচিত্র পড়ার অভ্যাস থাকে তাহলে দেখবা যে মানচিত্রের উপরের দিকে নরওয়ে রয়েছে, এবং সেখানে কিন্তু সূর্য খুব বেশি পৌঁছায় না, সপ্তাহে একদিন অথবা তোমার দিনের মধ্যে এক বেলাও আসে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম সূর্যের আলো পাওয়া যায়। ঠিক আছে, সো এইখানে তোমরা বিভিন্ন দেশ সম্পর্কে পড়ে নিবা। আচ্ছা, ওজোন হোল বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? এটা হচ্ছে তোমার ভূগোলের অংশ, ভূগোল। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, বায়ুমণ্ডলের কয়টা স্তর রয়েছে সেই স্তরগুলো তোমরা মনে রাখবা, এবং সেই স্তরগুলোর নাম এবং তাদের দূরত্ব, কত দূর পর্যন্ত তাদের সীমানা সেগুলো পড়ে নেবা। হ্যাঁ, আচ্ছা, দেখো, এরপর হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম কোন খেলার সাথে জড়িত? টেনিস খেলার সাথে। এই যে খেলাধুলা 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 এগুলো মনে রাখবা। খেলোয়াড়, উপরে আমি খেলোয়াড় লিখেছিলাম, কিন্তু খেলাধুলা। লেখা বুঝলেই হইলো। আচ্ছা, খেলাধুলা, এই টপিকগুলো থেকে বেশি বেশি পড়ে নিবা। এরপর হচ্ছে নিচের কোন এলাকায় ইলিশের সবচেয়ে বড় প্রজনন? এটা হচ্ছে ভোলার লালমোহন এলাকায়। ঠিক আছে, আচ্ছা, বাংলাদেশের অর্থনীতি অংশ থেকে পড়বা, বাংলাদেশের অর্থনীতি। ওকে, এরপর হচ্ছে আবু গারিব কি জিনিস? এটি একটি জেলখানা। ঠিক আছে, আবু গারিব কি? এটা একটি জেলখানা। বিখ্যাত জায়গার নাম। ঠিক আছে, বিখ্যাত জায়গার নাম। আচ্ছা, এরপরে হচ্ছে সিপিডি এর পূর্ণরূপ কি? এই যে পূর্ণরূপ গুলা পড়বা, যেখানে যে পূর্ণরূপ পাও। সিপিডি, সরি, আমি এটা কি লিখতেছি, পূর্ণরূপ। ঠিক আছে, কোন নামের পূর্ণরূপ। জিকের মধ্যে কিন্তু দেখবা শত শত তোমার ধরন রয়েছে, কিন্তু সেগুলোর মধ্যে থেকে তোমাকে এই যে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা একটু বেশি বেশি পড়বা। ঠিক আছে, এই যে দ্বীপ, হ্রদ, লেক, এগুলো হচ্ছে তোমরা লেক, দ্বীপ। ঠিক আছে, এইগুলো তোমরা একটু বেশি বেশি পড়ে নেবা। আচ্ছা, এরপর হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের আরেক নাম কি? ওয়েস্টমিনিস্টার এবে নামে, তো নাম শুনছো না তোমরা? ওয়েস্টমিনিস্টার এবে। তো ওয়েস্টমিনিস্টার বলা হয় ওই ব্রিটিশদের যে পার্লামেন্ট, সেটা ওয়েস্টমিনিস্টার। ঠিক আছে, এখানে তোমরা এই যে পার্লামেন্ট, কোন দেশের পার্লামেন্টকে কি নামে ডাকা হয় সেটা পড়ে নিবা। আচ্ছা, এরপরে জাতীয় খেলা কোনটি বাংলাদেশের? কাবাডি, 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 হাডু ডু 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 ডু। খেলাধুলা। ঠিক আছে, খেলাধুলার অংশে পড়লেই তোমরা সবকিছু জানতে পারবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের লাস্ট সাপার চিত্রকর্মটি কি করেছে? এটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। এই লাস্ট সাপার বলতে হচ্ছে তোমার শেষ খাবার, রাতের খাবার। লাস্ট সাপার মানে রাতের খাবার। এই যে একটা চিত্রশিল্পী, সেগুলো নিয়ে তোমরা পড়বা। এরপর হচ্ছে যে আবার দ্বীপ থেকে আসছে, দ্বীপ, এগুলো থেকে জাতিসংঘ, এই যে জাতিসংঘ চলে আসছে, জাতিসংঘ এগুলো পড়বা। ঠিক আছে, এগুলো তো সলভ আমরা করিয়েছি এবং বিভিন্ন জায়গায় তোমরা সলভ পাবে।
কিন্তু কোন কোন টপিক তোমরা পড়তে হবে, মানে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে সেগুলো তো আমাদের দেখতে হবে, তাই না? সো এই তো এইগুলো থেকে আমরা দেখো, আন্দামান দ্বীপ হচ্ছে যে বঙ্গোপসাগরে অবস্থিত। ভারত কোন দেশের অন্তর্গত? এটা হচ্ছে ভারতের অন্তর্গত কিন্তু বঙ্গোপসাগরে, ঠিক আছে। আচ্ছা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক বর্তমান হাইকমিশনার কে? বর্তমানে এটা হচ্ছে সাম্প্রতিকের মধ্যে তোমরা ধরে নিবা, সাম্প্রতিক, সাম্প্রতিক, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে রোহিঙ্গা সংকট নিয়ে সহ আয়োজক কোন সংস্থা? জাতিসংঘ। এই যে জাতিসংঘ, আবার জাতিসংঘ চলে আসছে। হোচিমিন কোন দেশের স্বাধীনতা সংগ্রামের নেতা? ভিয়েতনামের। আচ্ছা, এই যে ভিয়েতনাম, চীন, তারপর হচ্ছে তাইওয়ান, এই রাষ্ট্রগুলোর স্বাধীনতা যুদ্ধ, তারপর হচ্ছে এইখানকার তার পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্ক, এইগুলো তোমরা একটু বেশি বেশি পড়বে। আর ভিয়েতনাম হচ্ছে চাল উৎপাদনের জন্য সেরা, এইগুলো তোমরা পড়ে নিবা। এই যে ব্যক্তিত্ব, বিশেষ ব্যক্তিত্ব, একটু আগে একটা ধরন আলোচনা করলাম না, এটা বিশেষ ব্যক্তিত্ব, ঠিক আছে। বাংলাদেশের সাদা সোনা বলা হয় চিংড়িকে, এটা হচ্ছে অর্থনীতির অংশ, অর্থনীতি। যে কোনো জিকের মধ্যে তোমরা এই টপিকগুলো পেয়ে যাবা, মৎস্য শিল্প, তারপর বাংলাদেশের শিল্প কারখানা, এইগুলো পাবা, এগুলো সম্পূর্ণটাই পড়তে হবে। আচ্ছা, স্ক্যান্ডিনেভীয় দেশ 9 কোনটি? এই যে এটা হচ্ছে স্পেন। কেন স্পেন? নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এটা হচ্ছে তোমার মানচিত্রের উপরের দিকে দেখবা যে একেবারে ব্রিটেন যা আছে তাদের উপরের দিকে তোমার নরওয়ে, সুইডেন, ওই যে যেগুলোতে আর কি শান্তিপ্রিয় রাষ্ট্র, যেগুলোতে সারা জীবন কোনোদিন মারামারি দাঙ্গা হাঙ্গামা শুনবা না, সেগুলো হচ্ছে যেখানে গণতন্ত্র বা সেখানে শাসকরা খুবই ভালো এবং দুর্নীতিহীন, তারাই হচ্ছে সেখানে সেই রাষ্ট্রগুলো উপরের দিকে দেখবা 3টা রাষ্ট্রকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র, ঠিক আছে। সো ওই রাষ্ট্রগুলো সম্পর্কে তোমরা একটু বেশি বেশি পড়বা। তো স্পেন হচ্ছে একেবারে ভূমধ্য সাগরের পাশের রাষ্ট্র। সো এটা এক পাশে হচ্ছে আটলান্টিক সাগর, এক পাশে হচ্ছে ভূমধ্য সাগর, এবং সেটা হচ্ছে একটা ইউরোপের কান্ট্রি। সো এটা হচ্ছে আমাদের দেশের বিভিন্ন দেশের যেই ভূখণ্ড সেগুলো নিয়ে আলোচনা দেশের মধ্যে, সেগুলো তোমরা পড়বা, ঠিক আছে। আচ্ছা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সদর দপ্তর জেনেভায়, এটা হচ্ছে তোমরা জাতিসংঘের অঙ্গ সংগঠন, বিভিন্ন সংস্থা, বা এটাকে তুমি সংস্থা বলতে পারো, সংস্থা, ঠিক আছে। এই টপিকটা পড়বা। আচ্ছা, এরপরে হচ্ছে 90 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে কোনটি পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত রেখা? সীমান্ত রেখা, এগুলো একটু ঠোঁটস্থ করে যাবে, হ্যাঁ, ঠোঁটস্থ করে যাবে। এরপরে হচ্ছে বাংলাদেশের ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? আচ্ছা, বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বর্তমান কিন্তু লিখে দিচ্ছি আগে, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ। আচ্ছা, তো বর্তমান নতুন সরকারের আমলে অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়েছে, অনেক কিছু আমরা দেখছি, নতুন নতুন ব্যক্তি, সেগুলোর নাম তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা, গভর্নর থেকে শুরু করে আরো অন্যান্য যারা রয়েছে সেগুলো, ঠিক আছে। আচ্ছা, সুরমা কুশিয়ারা নদী, এই যে নদ নদী পড়বা, নদ নদীর টপিক বেশি বেশি পড়বা। বাংলাদেশের সর্ববৃহৎ লোকসংখ্যার উপজাতি কোনটি? চাকমা উপজাতি, হ্যাঁ, উপজাতি। এরপর হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টি, জাতিসংঘ, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 95 পূর্ণরূপ। আচ্ছা, পূর্ণরূপ। এরপর হচ্ছে ব্লু ইকোনমি, সমুদ্রকে বলা হয় অর্থনীতির অংশ, এগুলো পড়ে নিবা। এরপর হচ্ছে বৈদ্যুতিক বাতির উদ্ভাবক কে? সাধারণ বিজ্ঞানের মধ্যকার আলোচ্য বিষয়, সাধারণ বিজ্ঞান। সংবিধানের 4র্থ সংশোধনী, সংবিধান নিয়ে পড়বা। ও, বর্তমান নতুন সরকার আসার পরে সংবিধান নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সো তোমরা এই সংবিধানটা একটু বেশি বেশি পড়বা, যাতে করে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই দিতে পারো এখান থেকে আসলে। জাতীয় সঙ্গীত, জাতীয় বিষয়, বাংলাদেশের জাতীয় বিষয়গুলো,
ঠিক আছে, আমি আরেকবার রিভিশন দিব ক্লাসের। পাট উৎপাদনের স্থান, এটা হচ্ছে তোমার অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত। আচ্ছা, কি কি রয়েছে দেখো, অর্থনীতি জাতীয় বিষয়, সংবিধান, সাধারণ বিজ্ঞান, তারপরে অর্থনীতি পূর্ণরূপ, জাতিসংঘ উপজাতি নদ নদী, বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত নতুন নতুন ব্যক্তিবর্গ, সীমান্ত রেখা, জাতিসংঘ বা অঙ্গ সংস্থা, দেশ, অর্থনীতি, ব্যক্তিত্ব, জাতিসংঘ, তারপরে হচ্ছে সাম্প্রতিক পূর্বা, দ্বীপ পূর্বা, চিত্রকর্ম পূর্বা, খেলাধুলা, পার্লামেন্ট, দ্বীপ পূর্ণরূপ। এই তো এইগুলোই, এগুলো আমি তোমাদের যারা ক্লাসের শুরু থেকে ছিলে, আশা করব তোমরা এই টপিকগুলো খুব ভালোভাবে শেষ করতে পারবা। ঠিক আছে, আমাদের প্রশ্ন তো যে কোনো জায়গায় সলিউশন দেওয়া যায়, গুগল করলেই আমরা প্রশ্নের সলিউশন জানতে পারি। সো সেই জন্য আমি তোমাদের প্রশ্নের সলিউশন জানালাম না, আমি তোমাদের জানিয়ে দিলাম কোন কোন টপিকগুলো তোমরা ভালোভাবে পড়বা। তো আজকের প্রথম ক্লাস জিকে অংশের, আশা করব তোমরা বুঝতে পেরেছো। আর নেক্সটে তোমাদের কোন কোন টপিকের, জিকের উপরে কোন কোন টপিকের, ইংরেজির উপরে, সাধারণ জ্ঞান, বাংলা, এগুলোর উপরে কোন কোন টপিকের উপরে ক্লাস হবে সেটা আমাকে জানিয়ে দিও, ইনশাল্লাহ তোমাদেরকে আমি জানাতে পারবো বা ক্লাস নিয়ে জানিয়ে দেবো ইনশাল্লাহ। সো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বা পরবর্তী ক্লাসে সবাই থাকবে উপস্থিত, এটাই প্রত্যাশা করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।